5 টাকা হবে কিনা সন্দেহ, আবার কোটির গল্প শোনাতে এসেছে। অ্যান্টিক শপের ওনাররা ওই ফর্সা ছেলেটাকে অবিশ্বাস করে কথাগুলো বলল। এবার নীলও খুব মন দিয়ে হীরের মতো অদ্ভুত পাথরটিকে খেয়াল করলো। পাথরটার প্যাটার্নটা সত্যি খুব প্রশংসনীয়। হরেক রকম রং বিচ্ছুরিত হচ্ছে সেটা থেকে। হলদেটে আভাও আছে যেমন, ঠিক তেমন বেগুনি রঙও ঠিকরে বেরোচ্ছে। পাথরটার কোণগুলো একটু যেন ঘষে যাওয়া। পাথরটিকে খুব ভালো করে দেখতে দেখতে ও আপন মনেই আরেকবার জিজ্ঞেস করলো, কত দাম যেন পাথরটার? কম বয়সী ছেলেটি এবার বিরক্ত হয়ে বলল, আর কতবার বলবো স্যার, 1 কোটি টাকা। নীল দাম শোনার সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি কিনে নিচ্ছি। স্ট্রেট সকলের মাঝে নীল ছেলেটিকে বলল। নীলের কথা শোনা মাত্রই সকলে ওর দিকে ফিরে তাকালো। যেখানে সবার মনে হচ্ছিল পাথরটা নকল, আর সেখানে নীল এক কথায় 1 কোটি টাকা দিতে রাজি হয়ে গেল। এলেন আর এক উন্মাদ। এসব ব্যাপারে না জেনে কেন যে এরা কিছু বলতে যায়। একটা নকল বাজারি হীরের জন্য এত টাকা কেউ খরচ করে? যেসব ওনার্সরা নীলকে চিনতো তারা চুপ করে রইল। কি হতে চলেছে সেই মজা উপভোগ করবে ভেবে ওরা একটু দূরে দাঁড়িয়ে নীলের কাণ্ড কারখানা দেখতে লাগলো। নতুনরা বেশ মুখ বেঁকিয়ে ভ্রু নাচিয়ে কথাগুলো বলল। শালিনী এখনো মন দিয়ে পাথরটাকেই দেখে যাচ্ছে। ওর মনে একটা সংশয় জন্ম নিল। ওর বারবার মনে হতে লাগলো যে এই পাথরটার কিছু একটা বিশেষত্ব আছে, কিন্তু কিছুতেই সেটা ও বুঝে উঠতে পারলো না। কিছু একটা গন্ডগোল হচ্ছে। তাই আরো কাছে গিয়ে এই অদ্ভুত পাথরটাকে আবার দেখতে শুরু করলো শালিনী। সত্যি কি পাথরটা এতটা দামি? পাথরটার বিশেষত্ব আসলে কি? পাথরটা কি সত্যি এক প্রকার হীরে নাকি অন্য কিছু? নীল কি পাথরটা চিনতে পেরে 1 কোটি টাকায় কিনলো? আদ্রিতা যদি জানতে পারে শালিনীর সাথে নীল কাজ করে, তাহলে কি আদ্রিতা মনক্ষুণ্ণ হবে? নীল কি এবার সব সত্যি বলে দেবে? এসব অ্যান্টিক্সের ব্যাপারে তুমি আদৌ কিছু জানো? ফালতু ফালতু একটা ফেক পাথরের জন্য এত টাকা কেন খরচ করছো? আদ্রিতা নীলের হাত খিমচে ধরে অধৈর্য হয়ে বলে উঠল। যদিও আদ্রিতার অ্যান্টিক জিনিসপত্রের প্রতি তেমন কোনো আগ্রহ কোনোদিনই ছিল না, ফলে এসবের গুণ বিচার করা ওর পক্ষে সম্ভব নয়। অন্যান্য অ্যান্টিক শপ ওনারদের মন্তব্য শুনে আদ্রিতার মনে হলো নীল বোকামি করছে। দেখো, সবাই কিন্তু এটা ফেক বলছে, তুমি এত টাকা দিয়ে এটা কিনছো কেন? কোটি টাকার ব্যাপার নীল, ছেলে খেলার নয়। 1 কোটি টাকা কি গাছে ফলে? শোনো, সব সময় এত জেদ করো না। আদ্রিতার কথা শুনে নীল শান্ত গলায় বলল, আদ্রিতা, ঠিক আছে, এত টেনশন করো না, আমি তো আছি। স্যার, আপনার চোখ আছে বলতে হবে। আপনার টেস্টকে আমার সেলাম। ফর্সা কম বয়সী ছেলেটি নীলকে উদ্দেশ্য করে বলল। নীল এক কথায় এই পাথরটার জন্য 1 কোটি টাকা ওকে দিতে রাজি হয়েছে বলে ছেলেটি খুশিতে গদগদ হয়ে রয়েছে। নীলকে সতর্ক করে শালিনী বলল, নীল, তুমি শিওর তো? তাড়াহুড়ো করো না। তুমি কিন্তু সময় নিয়ে আর একবার এই পাথরটাকে চেক করে নিতে পারো। জানি তোমার গুণ আছে, কিন্তু অনেক মানুষেরও ভুল হতে পারে। না শালিনী, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। এই আমার ব্ল্যাক কার্ড, তুমি প্লিজ টাকাটা কেটে ওকে দিয়ে দাও। এই বলে নীল পকেট থেকে ওর ব্ল্যাক কার্ডটা বের করলো। যদিও শালিনী মিত্রর কোনো সন্দেহ ছিল না নীলের সিদ্ধান্তের প্রতি, কারণ ও জানতো নীলের চোখই আলাদা। যে মানুষ অ্যান্টিক পেইন্টিংস এর বিশেষজ্ঞ, ছবির বৈশিষ্ট্য গুরুত্ব অনায়াসে বুঝতে পারে, তার পক্ষে এই হীরের মতো পাথরটির গুণাগুণ বিশ্লেষণ করা এমন কিছু দুঃসাধ্য নয়। তবুও নীলের শুভাকাঙ্ক্ষী হিসাবে শালিনীর একটা দায়িত্ব থেকেই যায়। তাই নীলকে শালিনী এই ইনফরমেশন দেওয়াটা প্রয়োজন মনে করলো। তুমি দুশ্চিন্তা করো না শালিনী, অ্যান্টিক্স এর ব্যাপারে আমার নলেজ সম্পর্কে তোমারও কোনো ধারণা নেই। বাট থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। তুমি টাকাটা কেটে নিয়ে ছেলেটাকে দিয়ে দাও, আমি সোয়াইপ করে আসছি। নীলের কথা শুনে ওই পাথর বিক্রেতা কম বয়সী ছেলেটি বেশ এক্সাইটেড হয়ে পড়লো। তুমি কিন্তু একদম হিরোদের মতো, বুঝলে দাদা? ছেলেটির কথায় মুচকি হেসে নীল বিলিং কাউন্টারের দিকে চলে গেল। নীল চলে যেতেই ছেলেটি নিজের ব্যাগ থেকে একটা সুন্দর ব্রেসলেট বের করলো। ব্রেসলেটটা দেখে শালিনী হঠাৎ থমকে গেল। জিনিসটা সৌন্দর্যে শালিনীর চোখ জলজল করে উঠল। তুমি কি এই ব্রেসলেটটাও বিক্রি করার জন্য নিয়ে এসেছো? কম বয়সী ফর্সা ছেলেটির উদ্দেশ্যে শালিনী বলল। ওর এই কথা শুনে উপস্থিত প্রত্যেক শপ ওনাররাই ব্রেসলেটের দিকে ভালো করে তাকিয়ে দেখলো। না ম্যাডাম, আসলে ব্রেসলেটটা ভুল করে আমার ব্যাগেই থেকে গেছে, কিন্তু আপনি যদি নিতে চান তাহলে আমি দেখাতে পারি। এটার দাম 80 লাখ টাকার মতো পড়বে। ছেলেটি ব্রেসলেটটা যত্ন সহকারে শালিনীর দিকে বাড়িয়ে দিল। ব্রেসলেটটার দাম শুনে শালিনী আবারও চমকে উঠল। কত? 80 লাখ টাকা? এটার দাম 80 লাখ টাকা? ব্রেসলেটটার দিকে তাকিয়ে ওর দাম শুনে প্রত্যেকেই তাজ্জব হয়ে রইল। সবার মধ্যে আবারও গুঞ্জন শুরু হলো।
হ্যাঁ, জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখো, এর কালারটাও দারুণ, আর এর গড়ন দেখে বোঝা যাচ্ছে এটা বেশ পুরনো কোনো এনসিয়েন্ট এক্সপার্ট হয়তো খোদাই করেছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটাও নকল। যদি এনসিয়েন্টই হয় তাহলে প্রিজার্ভ করে রাখা হলো কি করে? এত সহজ তো নয় এটাকে এত বছর যত্ন করে রাখা। তুমি ঠিক বলেছো, এই ব্রেসলেটটার কোনো এনসিয়েন্ট অরাই নেই। হয়তো দেখো গে যাও আসল ব্রেসলেটটার ডুপ্লিকেট। প্রত্যেকের ভালো মন্দ বিচার শুনে ছেলেটি কোনো মন্তব্য করলো না। ধীর গলায় শালিনীকে বলল, দেখুন ম্যাডাম, এই জিনিসটা আমার, কাজেই খুব ভালো করে জানি এটার কত দাম হওয়া উচিত। আপনাকেও সেটাই বলেছি। এবার আপনি যদি কিনবেন মনে করেন তাহলে কিনতে পারেন, আর যদি 80 লাখ টাকা বেশি মনে হয় ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অন্য কাউকে এটা বেচে দেব। শালিনী নিজের হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেসলেটটা দেখে বলল, দেখে তো সত্যিই খুব সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে এটা যথেষ্ট দামি, তবুও দামটা বড্ড বাড়াবাড়ি। শালিনীর কথা শেষ হতে হতে নীল পাথরের দাম দিয়ে ফিরে এলো। শালিনীর হাতে ব্রেসলেটটা দেখে ও বলল, দেখি একবার আমাকে জিনিসটা দেখতে দাও তো শালিনী। নীল ব্রেসলেটটা হাতে নিল। সঙ্গে সঙ্গে ছেলেটি নীলের উদ্দেশ্যে হাসি মুখে বলল, দাদা, তুমি যদি কিনতে চাও তাহলে আমি এটা মাত্র 50 লাখ টাকায় তোমাকে দিতে পারি। নীলের প্রতি ছেলেটির এই বদান্যতা দেখে সকলেই অবাক হলো। এক কথায় 30 লাখ টাকা কমিয়ে দিল ছেলেটি। প্রত্যেকেই হকচকিয়ে ছেলেটির দিকে তাকালো। আর দাম কমাবেই না কেন? নীল যে ওকে পাথরটার জন্য অলরেডি এতগুলো টাকা দিয়ে দিয়েছে। নীল ছেলেটির কথায় উত্তর না দিয়ে খুব মনোযোগ সহকারে ব্রেসলেটটা দেখছিল। কানের কাছে নিয়ে গিয়ে বাঁধানো পাথরগুলোর উপর টোকা দিয়ে শব্দ শুনে খাঁটি কিনা বিচার করছিল সে। তারপরই তৎপর হয়ে শালিনীর উদ্দেশ্যে বলল, তুমি এই ব্রেসলেটটা কিনতে পারো শালিনী। আমার মনে হয় এই অ্যান্টিক প্রপার্টির জন্য 80 লাখ টাকা যথেষ্ট কম। যারা নীলকে চিনতো না তারা খুব অবাক হলো। নীলের এই প্রস্তাবে তারা নিজেদের মধ্যে বলা বলি করলো, দেখো দেখো, লোকটা কি শো অফ করছে। হ্যাঁ, তা যা বলেছ, কোন দোকানে দাঁড়িয়ে কাদের সামনে কথা বলছে বোধহয় ভুলে গেছে। শালিনী মিত্রকে অ্যান্টিকের পিসের ব্যাপারে জ্ঞান দিচ্ছে, বোঝো দুঃসাহস। নীলের কথা শুনে আদ্রিতা এবার নিজের ধৈর্য হারালো। নীল, তুমি এবার থামবে? কেন ভুলভাল কথা বলছো? আদ্রিতা নীলকে শাসন করলো, কারণ ও শালিনী মিত্রকে খুব ভালো করে চিনত। এমন একটা অ্যান্টিক এম্পোরিয়ামে দাঁড়িয়ে নীলের এই সমস্ত বিচার বিশ্লেষণ আদ্রিতার বড্ড বাড়াবাড়ি মনে হলো। কারণ শালিনী মিত্র বিদেশ থেকে অ্যান্টিক্সের ব্যাপারে পড়াশোনা করে এসেছে, তাই ওর জ্ঞানের কাছে আদ্রিতার মনে হলো নীল তো তুচ্ছ। আদ্রিতার এই কথাবার্তা শালিনীর কানে এলো। শালিনী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলল, নীলের এবিলিটির উপর আমি চোখ বন্ধ করে ভরসা করি। আমি খুব ভালো করে জানি নীল কখনোই ভুল করতে পারে না। শালিনী মিত্রর মুখে নীলের এইরূপ প্রশংসা শুনে আদ্রিতা তো হাঁ হয়ে গেল। ওদের বিয়ের 3 বছর হয়ে গেল, এত বছরেও আদ্রিতা জানতে পারেনি অ্যান্টিক জিনিসপত্রের প্রতি নীলের গভীর নলেজ আছে। এই বাইরের মহিলা সেটা বলে দিল। যত দিন যাচ্ছে নীলের সম্পর্কে আদ্রিতার ধারণাগুলো ক্রমশ বদলে যাচ্ছে। মিত্র পরিবারের মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এই ব্যবসা বংশ পরম্পরায় চলছে। ওদের ধ্যান ধারণা আলাদা। ওরা নীলকে এত ভরসা করতে পারে দেখে আদ্রিতা মনে মনে ভাবলো, এমন কি আছে নীলের মধ্যে যে এরাও ওকে এত প্রেজ করছে। নীল ব্রেসলেটটা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাতে লাগলো আর বলল, এই পিসটা যথেষ্ট পুরনো, আর অবশ্যই এটা দামি আর রেয়ার একটা অ্যান্টিক পিস। যদিও দেখে মনে হচ্ছে ছোট ছোট হিরে দিয়ে পাতলা একটা আস্তরণ তৈরি করা হয়েছে মাত্র, তবুও এটার একটা বিশেষত্ব আছে। যেমন মানুষের মধ্যে 2 ধরনের সত্তা আছে, নারী এবং পুরুষ, ঠিক তেমনি এই ব্রেসলেটটারও 2টো আলাদা পিস আছে। এটা সেই জোড়া ব্রেসলেটের একটা। রাজারাজরার আমলের কোনো অভিজ্ঞ কারিগর বানিয়েছিল এটাকে, অবশ্যই কোনো ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালের জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানানো।